আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি, আমি আজকে লাইভে আছি, এবং তারপরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছর ধরে ওই আমার ফার্ম প্রতিষ্ঠিত করার আগ থেকেই আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। তাই আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ, আমার অভিজ্ঞতা হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর, যার জন্য এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে আপনার মামলার বিষয়াদি বললে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে, এতে অনেক সমস্যা হতে পারে। আপনার মামলার কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার এই রিস্ক থাকে বলেই আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক বছর ধরে, দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। তাই আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত সবসময়ই আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্নাদি আসে। সেই সমস্ত প্রশ্নগুলোই হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর, ক্রিমিনাল বিষয়ের উপরেই, ক্রিমিনাল কেসের উপরেই, যার জন্য আমি এই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে থাকি বেশি, এবং এই প্রশ্নদের উপর গুরুত্ব দিয়ে আমি সবসময় প্রত্যেক সপ্তাহে আলোচনার বিষয়াদি ঠিক করি, অর্থাৎ ওই সপ্তাহে যে কলগুলো যেটার জন্য বেশি কোয়েরি আসছে সেটার উপরে গুরুত্ব দিয়েই আমি আমার প্রোগ্রামের বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে আপনার পুলিশ স্টপ অ্যান্ড সার্চ এবং আপনার রাইটস এবং এন্টাইটলমেন্ট। পুলিশ কখন স্টপ অ্যান্ড সার্চ করতে পারে আপনাকে, কখন আপনার ঘুরে যেতে পারে, আপনার অফিসে যেতে পারে, আপনার কাজের জায়গা থেকে হোক, রাস্তা থেকে হোক, কোত্থেকে আপনাকে অ্যারেস্ট করতে পারে, সার্চ করতে পারে, কিভাবে করতে পারে, এবং আপনার রাইটস এবং এন্টাইটলমেন্টস কি কি আছে সেটার উপর আমি বলবো আজকে। আর যদি সময় থাকে বাকিটুকু আমি যেটা বলবো আর একটা বিষয়ের উপরে, সেটা সময় যদি অ্যালাউ করে, অ্যাগ্রাভেটিং ফিচার্স অ্যান্ড মিটিগেটিং ফিচার্স, কোন কোন কারণে একটা অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কোন কোন জিনিসগুলো করলে, কোন কোন অ্যাকশনগুলো যদি আপনি করেন আপনার অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিসের জন্য আপনার ক্রাইমের মাত্রাটা বেড়ে যাবে এবং আপনার দোষী হলে আপনাকে শাস্তিও বেশি দিবে। আর কোন কোন কারণে আপনার এই মাত্রাটা, ক্রাইমের মাত্রাটা কমে যাবে, যেগুলোকে মিটিগেটিং ফ্যাক্টরস বলা হয়, যার জন্য জাজ যখন আপনাকে সাজা দিবে দোষী সাব্যস্ত হওয়ার পরে, তখন সাজাও কমাইয়া দিবে ওই মিটিগেটিং ফ্যাক্টরসগুলোর থাকার কারণে। আমার বক্তব্যগুলো আমি সচরাচর বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো
আমি সচরাচর যেভাবে করি আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। শুরুতেই আমি যেটা বলবো যে what to look for when choosing a criminal defense solicitor। আপনি যখন একজন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটর খুঁজতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, যারা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে, কি জিনিসগুলো আপনাকে দেখতে হবে? আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় বেশিরভাগ কেসে সিভিল লর মধ্যে পড়ে, যেগুলো হলো ইমিগ্রেশন ল, হাউজিং ল, ডিভোর্স ল আছে, কনভেন্সিং আছে, প্রপার্টি ল আছে। এগুলো সবগুলো হচ্ছে আপনার সিভিল ল এর মধ্যে পড়ে। এগুলো কোনো ক্রিমিনাল ল না, এগুলো হয় আপনার সিভিল কোর্টের মধ্যে। যার জন্য সিভিল কোর্টের রুলস, রেগুলেশনস, প্রসিজার্সগুলো আপনার ক্রিমিনাল কোর্টের রুলস, রেগুলেশনস এবং প্রসিজারের থেকে ভিন্ন। কারণ ক্রিমিনাল কেসগুলো হয় ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে, স্টার্ট হয় পুলিশ স্টেশন থেকে। সুতরাং আপনাকে শুরু থেকে দেখতে হবে কোন লয়ার এই ক্রিমিনাল কেসগুলো করে, কাদের অভিজ্ঞতা আছে ক্রিমিনাল লয়ের উপরে। আমি শুধু দীর্ঘ 25 বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি তাই না, আমি যে ব্যারিস্টারদেরকে এনগেজ করি তারাও সবাই, প্রত্যেক ব্যারিস্টাররা আপনার ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার। তারা শুধু ক্রিমিনাল লয়ের উপরেই প্র্যাকটিস করে। আমার প্যানেলের মধ্যে যে ব্যারিস্টাররা আছে তাদের কাছ থেকে আমি চুজ করি কাকে কোন কেসের মধ্যে এনগেজ করতে হবে, কারণ তারা অন্য কোনো এরিয়া অফ ল প্র্যাকটিস করে না, তারা শুধু ক্রিমিনাল লয়ের উপরেই প্র্যাকটিস করে। Who specializes in the criminal law that affects you, whether it be something minor like motoring offenses or as complex as serious fraud investigations। আপনাকে দেখতে হবে ক্রিমিনাল লয়ের উপরে বিশেষজ্ঞ যারা, ওই লয়ারকে খুঁজে বের করতে হবে। আপনি যদি না চিনেন, না জানেন, আপনাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে বলতে হবে। তারা আপনাকে বলবে যে অনেক ফার্মগুলা আপনার ইংলিশ ফার্মরাই প্রায় আছে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। আমাদের কমিউনিটির মধ্যে আমি আছি, অনেক দিন ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, কারণ অন্যান্য সবাই প্রায় আপনার ইমিগ্রেশন লয়ের উপর প্র্যাকটিস করে। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে যাদের স্পেশালিজম ক্রিমিনাল লয়ের উপরে, যেটা ছোটখাটো হোক, মোটরিং অফেন্সের জন্য হোক, অথবা as complex as a serious fraud investigation। এটা বড় ধরনের একটা ফ্রডের জন্য আপনাকে অভিযোগ করে, আপনাকে তদন্ত করা হচ্ছে আপনার বিরুদ্ধে, ইন্টারভিউ করা হবে আপনাকে, এবং যদি আপনি চার্জ হন তখন আপনাকে ট্রায়াল ফেস করতে হবে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে। আপনাকে দেখতে হবে the solicitor who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges। আপনাকে দেখতে হবে এমন সলিসিটর যারা অভিজ্ঞতা সম্পন্ন, যাদের সততার জন্য, যাদের এক্সপেরিয়েন্সের জন্য একটা রেপুটেশন আছে, একটা সুনাম আছে, যাদেরকে স্বীকৃত ক্রিমিনাল ডিফেন্স লয়ার হিসেবে। কারণ পুলিশ যাদেরকে চিনে, কারণ তারা সবসময় পুলিশ স্টেশনে যায়, কারণ আমাদের কেসগুলো আমরা পুলিশ স্টেশন থেকে শুরু করি, এবং পুলিশ স্টেশনে যাই বলে সব পুলিশ স্টেশনগুলো তাদেরকে জানে, কারণ আমরা যাই, আমাদেরকে জানে যে এই ফার্মটা ক্রিমিনাল লয়ের উপরে স্পেশালিজম। আমাদের অফিস হচ্ছে সেই মিনোরিজে, হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন, টাওয়ার ব্রিজের পাশেই। সে দীর্ঘ প্রায় অনেক বছর ধরে, 23-24 বছর ধরে ওখানে আমাদের শুরুর থেকে, প্রতিষ্ঠা থেকে একই জায়গায়, একই ঠিকানায়, একই নামে আমরা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। সুতরাং আমাদেরকে সবাই জানে যে আমরা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট এবং আমরা রিকগনাইজড, এবং আমাদেরকে ক্রাউন কোর্ট জাজ, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং প্রসিকিউটিং অথরিটি, পুলিশ, সিটি অফ লন্ডন পুলিশ এবং অন্যান্য যারা প্রসিকিউটিং বডি আছে, তারা সবাই জানে আমরা শুধু
ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করি। এই জন্য আপনাকে শুরুতেই যেটা করতে হবে, যারা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল লয়ের উপরে, তাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম স্টেপ হলো আপনার সেটা। ওর পরে যেটা করতে হবে যে তারা আপনার জন্য ঠিক মতো কেয়ার করতেছে কিনা আপনার কেসের উপরে। There are many ways a lawyer can run a defense, but a clear strategy from the beginning is essential for a successful outcome. একজন সলিসিটর বিভিন্নভাবে কেস পরিচালনা করতে পারে, কিন্তু আপনার সাথে বসতে হবে, আপনার কেসটা ঠিক মতো শুনতে হবে, ডিটেলস আপনার ইনস্ট্রাকশন নিতে হবে, এভালুয়েট করতে হবে, এবং এই মূল্যায়ন করার পরে একটা পরিকল্পনা ঠিক করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে কিভাবে আপনার কেসটাকে আগাইতে হবে সেটার জন্য, যেটা আপনার সাথে ডিসকাস করবে। কারণ প্রায় সময় দেখা যায় যে আজম সাহেব অনেক জায়গা থেকে আমার কাছে আসে, সে বার্মিংহাম, ম্যানচেস্টার বলেন, লিডস থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আপনার যে অত্যন্ত ডিফারেন্ট ওয়েলসের থেকে আপনার প্রায় সময় কল আসে যে আমরা আপিল করব। কারণ আপিল করতে হলে আপনাকে অনেকগুলো খুঁজে বের করতে হবে কোন কোন জায়গায় ভুল ভ্রান্তি করেছে এটা। কারণ একটা কোর্টের মধ্যে আপিল হয়, কোর্ট অফ অ্যাপিলের মধ্যে, এবং ক্রাউন কোর্ট আছে দেশের মধ্যে প্রায় 100-200-এর মতো, যার জন্য ওই স্টেজে যাওয়ার আগে আপনাকে ক্রাউন কোর্টে থাকা অবস্থাতেই আপনাকে ভালো মতো ফাইট করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে উইন করার জন্য। এটা বললে হবে না যে আমার লয়ার আমাকে লিগ্যাল এডের মাধ্যমে ফ্রি অ্যাডভাইস দিয়েছে, কোনো মিটিং করে নাই, আমার সাথে কোনো আমার সাক্ষীদের কোনো ঠিকমতো জবানবন্দি নেয় নাই, এবং আমাকে খুব অল্প সময় দিয়েছে, আমার কেসটা আমি বুঝাইতে পারি নাই, কিন্তু এগুলা আপনার আপিলের জন্য কোনো গ্রাউন্ড না। সুতরাং শুরু থেকেই এই কেসগুলো যেহেতু আপনার জীবন জীবিকার উপরে আঘাত আনে, আপনার লাইফের উপরে বিরাট একটা আঘাত আসে, সুতরাং এই কেসের জন্য আপনাকে সজাগ থাকতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে, খুঁজে বের করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন লয়ারকে, যারা আপনার কেসের উপরে সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ থাকবে, সহানুভূতিশীল হবে, এবং যথেষ্ট সময় দিয়ে সবগুলো শুনে পয়সা কড়ির দিকে নজর না দিয়ে সেটা কিভাবে আপনাকে গুড রিপ্রেজেন্টেশন করা যায় সেদিকে নজর দিতে হবে। আপনার এটা হইল খুবই ইম্পর্টেন্ট, এবং ট্যাকটিক্স উইল নিড টু বি ডিসকাসড অ্যান্ড দ্য প্রোজ অ্যান্ড কনস অফ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস এভালুয়েটেড। এবং ওই লয়ারকে আপনার কৌশলগত দিকগুলো আপনার সাথে ডিসকাস করতে হবে এবং মূল্যায়ন করতে হবে, পজিটিভ সাইড কি কি আছে, নেগেটিভ সাইড কি কি আছে, কোনগুলো আপনার কেসের জন্য খুবই ক্ষতিকর, কোনগুলো আপনার কেসের জন্য খুবই মানে সেন্টেন্সটা বাড়াইয়া দিতে পারে আপনি কনভিক্টেড হলে। এই সমস্ত দিকগুলো আপনার মূল্যায়ন করবে, এভালুয়েট করবে এবং ডিসকাস করবে আপনার সাথে। আর এগুলো করতে হলে প্রিপারেশন ইজ এসেনশিয়াল ইন ক্রিমিনাল কেসেস। একজন লয়ারকে পড়তে হবে, আপনার বিরুদ্ধে যে পুলিশ যে কেস প্রিপেয়ার করেছে সেই কেসটা পড়তে হবে। এখন কিন্তু সব কেসগুলো ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। প্রত্যেকটা ক্রাউন কোর্টের কেস আপনার ক্রাউন কোর্ট ডিজিটাল কেস সিস্টেম যেটা আছে, যেটাকে বলা হয় CCDCS, ওই এই ডিজিটাল কেস সিস্টেম যেটা তারা এখন সৃষ্টি করেছে, যেটা আছে আপনার ক্রাউন কোর্ট কেসগুলোর জন্য, সেটা অ্যাক্সেস থাকবে আপনার লয়ার, আপনার সলিসিটরের, আপনার ব্যারিস্টারের, পুলিশের সলিসিটর এবং পুলিশের ব্যারিস্টারের। পুলিশ নিজেরাই কাজ করে, তাদের লিগ্যাল টিম থাকে, CPS ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, এবং তারা যে ব্যারিস্টার এনগেজ করে তাদের অ্যাক্সেস থাকবে কেসের মধ্যে। আমি সব সময়ই ইভেন কেস নেওয়ার আগে পর্যন্ত যখনই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে তখন থেকে আমি শুরু করি কিভাবে আপনার কখন কত আর্লি ক্রিমিনাল আপনার
ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে আপনি লগ অন করে যত তাড়াতাড়ি পারি আমি এগুলো সব এভালুয়েট করার চেষ্টা করি। আমি ইভেন মানে কোনো অফিস আওয়ারের বাইরেও সকাল সন্ধ্যা রাত যে কোনো সময়ই আমি যখনই একটু ফ্রি সময় থাকে আমি সাথে সাথে লগ ইন করি ক্রাউন কোর্ট ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে, এবং আমার যে যতগুলো কেস আছে ক্রাউন কোর্টের মধ্যে সবাই কেসগুলোর পেপারগুলো আমি সব সময় পড়তে থাকি, এবং আমি চেষ্টা করি ওখান থেকে খুঁজে বের করার জন্য কোন কোন ডিফেন্সগুলো আমাদের পক্ষে থাকবে, আমাদের জন্য এফেক্টিভ হবে, আমাদের জন্য কাজ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার লয়ার যদি সবগুলো না পড়ে তাহলে তো আপনার ডিফেন্স কোন জায়গায় আছে সেটা বুঝতে পারবে না, এবং যার জন্য আমি সেটা লিগ্যাল এইড হোক বা লিগ্যাল এইড না হোক এটা কোনো ম্যাটার করে না। আপনি আমার কাছে এসে বললে হবে না যে আমরা আপিল করব, কারণ লয়ার অনেকগুলো জিনিস এগুলো তারা করে নাই, এগুলো ঠিক মতো রিভিউ করে নাই, এগুলো আমার কেসটা ঠিক মতো লুক আফটার হয় নাই। বাট দ্যাট ইজ টু লেট। ওই স্টেজে কনভিকশন হওয়ার পরে সেন্টেন্স হওয়ার পরে আপিল করা এটা অত বেশি সোজা না, এটা একটা ডিফিকাল্ট স্টেজ, যার জন্য আপনাকে আপিল যেন করতে না হয়, ক্রাউন কোর্টে যেন আপনি ঠিক মতো ফাইট করতে পারেন, আপনাকে রাইট লয়ার খুঁজে বের করতে হবে যারা আপনার কেসের জন্য প্রপারলি প্রিপারেশন করবে, which is essential for every criminal case. You will need a solicitor who will give you clear instructions throughout the time. Whenever you are in contact with him. আপনার এমন একটা সলিসিটর দরকার হবে যে সব সময় আপনাকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিবে, কি করতে হবে কি না করতে হবে, আপনাকে বলবে কি করা উচিত কি না করা উচিত, বেইলের কন্ডিশনগুলো বুঝাইয়া দিবে, বেইলের কন্ডিশন ব্রিচ করলে আপনার পরিণতি কি হবে সেগুলো বুঝাইয়া বলবে, আপনার কেসের পজিটিভ সাইড কি কি আছে, নেগেটিভ সাইডগুলো কি কি আছে, এগুলো সব সময় মূল্যায়ন করবে এবং আপনার সাথে ডিসকাস করবে। এমন সলিসিটর আপনাকে খুঁজে বের করতে হবে। আনসারিং অল ইউর কোয়েশ্চেনস অ্যান্ড পুটিং ইউর মাইন্ড অ্যাট ইজ, যে আপনার বিভিন্ন প্রশ্নাদির উত্তর দিবে এবং আপনার এই কঠিন অবস্থার সময় আপনার মনকে আপনাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার কেসটাকে ডিসকাস করে সে কিভাবে কেসটাকে প্রোগ্রেস করবে এগুলো ডিসকাস করে আপনাকে একটা পিসফুল এবং আপনাকে একটা কোয়েরিজগুলো আনসার করে আপনার মনকে একটা ইজের মধ্যে রাখার চেষ্টা করবে, শান্তিতে রাখার জন্য চেষ্টা করবে। At a very stressful and difficult time for yourself and for your family, যে সময়ে আপনার জন্য খুবই কঠিন সময়, যেটা শুধু আপনার জন্য না আপনার পরিবারের সদস্যদের জন্য। আপনি হয়তো পরিবারের হেড এবং আপনার পরিবারের হেড হিসাবে আপনার পরিবারের সবাই আপনার উপরেই নির্ভর করে আছে, এবং তাদেরকে এই ডিফিকাল্ট টাইমের সময় একটা মানসিকভাবে ইজের মধ্যে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আপনার চেষ্টা করবে। আপনাকে সলিসিটর দেখতে হবে হু উইল ফাইট টু কিপ ইউ আউট অফ কাস্টাডি, যে চেষ্টা করবে, যথেষ্ট চেষ্টা করবে শুরু থেকেই কিভাবে আপনাকে প্রিজনের বেরে রাখা যায়। তার কারণ হলো কি, প্রিজনের বেরে যদি রাখা যায়, আপনাকে যদি বেইলের মধ্যে রাখা যায় তাহলে অনেক ভালো আপনার জন্য। আপনি অনেক বেশি করে সলিসিটরের সাথে মিটিং করতে পারবেন। প্রিজনের মধ্যে আপনার মিটিংয়ের জন্য বুকিং পাওয়া 1 ঘন্টা সময় দিলে সেটা 45 মিনিট পাওয়া যায়, ঢুকতে বাইর হইতে সময় চলে যায়, ওরা ঠিকমতো আপনাকে টাইমলি ঢুকাবে না, আপনি আগে যাইয়া লাইন ধরে আছেন, কিন্তু এখানে ইন্টারভিউ ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেলেই 10-15 মিনিট লেট হয়ে যায়, এবং অনেক সময় শেষ হওয়ার আগে ওরা ব্যাঙ্গন করবে ডোরের মধ্যে, টাইম ইজ ওভার। যার জন্য এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে না। আপনি যদি বেইলে থাকেন আপনি বেশি করে মিটিং করতে পারবেন, লয়ারের সাথে ফোন করতে পারবেন, আপনার কেস নিয়ে ডিসকাস করতে পারবেন,
যেটা আপনি কাস্টডিতে থাকলে, প্রিজনে থাকলে আপনার পক্ষে সম্ভব হবে না ফোন করা সব সময়, এবং বেশি করে লম্বা করে মিটিং করাও অনেক সময় অ্যালাউড না, কারণ টাইম তো খুবই রেস্ট্রিক্টেড। যার জন্য আমি শুরুতেই আমার যে প্রথম চেষ্টা সেটা আমি সবসময় সক্রিয় থাকি এবং ব্যারিস্টার, যে সিনিয়র ব্যারিস্টার যারা আছে তাদেরকে এনগেজ করি, যে ট্রায়াল ব্যারিস্টার যাকে আমি ট্রায়ালের জন্য সিলেক্ট করি, কারণ আমার এক দুইজন না, আমার অনেক ব্যারিস্টাররা আছে সদেরের মতো, যাদের সাথে আজকে দীর্ঘ 25 বছর ধরে আমি একটা ওয়ার্কিং রিলেশনশিপ এস্টাবলিশ করেছি। সেই অনেকগুলো ব্যারিস্টার যারা শুধু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে, সেখান থেকে আমি খুঁজে যারা সিনিয়র এক্সপার্ট, যারা আমার জন্য বেইল সিকিউর করতে পারবে, তাদেরকে আমি কোর্টে পাঠাই। বেইল প্রিপারেশন আমি খুব মেটিকুলাসলি প্রিপেয়ার করি। এবং তারপর হচ্ছে কি, আপনাকে দেখতে হবে এমন লয়ার যে আপনার কেসটাকে খুব এক্সপার্টলি হ্যান্ডেল করবে, খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করবে, অ্যান্ড উইল হ্যাভ দ্য সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ টু ইউর সিচুয়েশন, যে আপনার যে অবস্থা, আপনার পরিবারের যে একটা এই ডিফিকাল্ট টাইম, যে অবস্থা, এই দুঃসময়ের মধ্যে, এই খারাপ সময়ের মধ্যে আপনাকে একটা মেন্টালি ইজের মধ্যে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য চেষ্টা করবে, এবং একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ আপনার জন্য থাকবে সব সময়, যে একটা সহানুভূতিশীল অ্যাপ্রোচ আপনার কেসের উপর থাকবে। আমার আজকের মেইন টপিকটা হচ্ছে, আমি নেক্সট সেগমেন্টে শুরু করব, যেটা হচ্ছে পুলিশের স্টপ এবং সার্চ, কখন স্টপ এবং সার্চ করতে পারে, এবং কি কি কারণে স্টপ এবং সার্চ করতে পারে, এবং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে আপনার রাইটস এবং এন্টাইটেলমেন্টস কি কি আছে আপনার, এগুলোর উপরে আমি এই আজকের মেইন নেক্সট সেগমেন্টের থেকে আমি শুরু করব। সেটা হলো কি, আপনার পুলিশের, এটা সবারই জানা আছে, পুলিশ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, আপনার ঘর থেকে হোক, অফিস থেকে হোক, রাস্তার থেকে হোক, আপনার এনি টাইম, এনি প্লেস, তারা যদি সাসপেক্ট করে, রিজনেবল সাসপিশন যদি থাকে, আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, এবং সেখানে আপনাকে টেপ রেকর্ডেড ইন্টারভিউ করা হবে, যেটা আপনার কেস যদি কোর্টে যায় আপনার এভিডেন্স হিসাবে, ব্যাকবোন হিসাবে কাজ করবে। এবং এই পুলিশ স্টেশনে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, ইন্টারভিউর সময় আপনার রাইটস এবং এন্টাইটেলমেন্টস কি কি আছে সেগুলো আমি বলবো নেক্সট সেগমেন্টে। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি এখন, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। এই সেগমেন্টে আমি বলবো পুলিশ স্টপ এন্ড সার্চ, পুলিশ কখন আপনাকে স্টপ এবং সার্চ করতে পারে, এবং আপনার রাইটস এবং এন্টাইটেলমেন্টস কি কি আছে সেগুলোর উপর আমি বলবো। The police can stop and question you at any time to ask what you are doing. পুলিশ আপনাকে স্টপ করতে পারে এবং প্রশ্ন করতে পারে যে কোনো সময়েই আপনি কি করতেছেন, যে কোনো জায়গায় আপনাকে জিজ্ঞেস করতে পারে where you are going, কোথায় যাচ্ছেন, why you are in a certain area, কেন আপনি এই জায়গায় দাঁড়াই আছেন, কি করতেছেন এখানে। এই প্রশ্ন আদি পুলিশ আপনাকে সবসময় যে কোনো সময় করতে পারে। আপনারা দেখবেন পুলিশ সবসময় তারা মোবিলিটির মধ্যে আছে, পুলিশের গাড়িগুলো আপনার
মানে যাচ্ছে, হঠাৎ করে যখন একটা খবর পায় এক জায়গায় একটা ক্রাইম সংঘটিত হয়েছে, তারা দৌড়াইয়ে ওখানে পৌঁছে গাড়ি নিয়ে, এবং প্রায় সময় দেখা যায় যেখানে জনবহুল এলাকা, লোকজন বেশি থাকে সব সময়, সেখানে সব সময় পুলিশের পায়াচারি দেখা যায়। পুলিশ সব সময় হাঁটাহাঁটি করতেছে, পর্যবেক্ষণ করতেছে কে কি করতেছে সেটার উপরে। They can only search you in certain situations. তারা আপনাকে স্টপ করতে পারে, প্রশ্ন করতে পারে, কিন্তু সার্চ করতে পারবে কতগুলো নির্দিষ্ট সিচুয়েশনের মধ্যে। আপনাকে যদি মানে বডির মধ্যে সার্চ করতে হয়, to stop and search you, they must be wearing uniform or must show you their warrant card. আপনাকে স্টপ করার জন্য এবং সার্চ করতে হলে তাদেরকে পুলিশের ইউনিফর্ম, পুলিশের ড্রেস পরিহিত ব্যক্তি হইতে হবে। পুলিশ, তখন আপনি বুঝতে পারবেন ইয়েস সে পুলিশের অফিসার, এবং তারা আপনাকে দেখাইতে পারে যে আপনার একটা অ্যারেস্টের, আপনার জন্য একটা স্টপ করার এবং সার্চ করার একটা ওয়ারেন্ট তাদের কাছে আছে। সবসময় ওয়ারেন্ট থাকতে হয় না, কিন্তু ওইটা যদি থাকে তখন ওই অ্যারেস্ট আপনাকে যে ওইটা ওয়ারেন্টটা, যে ওয়ারেন্ট কার্ড যেটা, সেটা আপনাকে দেখাবে। They must have reasonable grounds to stop and search you. তাদের অবশ্যই যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। খামাকা আপনাকে স্টপ এবং সার্চ করতে পারবে না। আপনি একটা সন্দেহের উৎপত্তি করেছেন, এমন একটা কার্যকলাপ করছেন হাঁটাহাঁটির মধ্যে বা চলাফেরার মধ্যে, রাস্তার মধ্যে, যেটা তারা একটা যুক্তিসঙ্গত কারণ হিসাবে দেখাতে পারে যে এই কারণে আমরা তাকে স্টপ এবং সার্চ করেছি, স্টপ করেছি এবং সার্চ করেছি, যে রিজনেবল একটা গ্রাউন্ড আছে, যুক্তিসঙ্গত একটা কারণ আছে স্টপ এবং সার্চ করার জন্য। কি কি যুক্তিসঙ্গত কারণ হতে পারে, রিজনেবল গ্রাউন্ড? ফর এক্সাম্পল, দে সাসপেক্ট ইউ আর ক্যারিং ড্রাগস। তারা হয়তো মনে করে, তারা সন্দেহ করে যে আপনি ড্রাগস ক্যারি করতেছেন। এটা যদি তাদের সন্দেহ হয়, তখন তারা আপনাকে স্টপ এবং সার্চ করতে পারবে। তারা যদি সাসপেক্ট করে আপনি ওয়েপনস ক্যারি করতেছেন, একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র আপনি ক্যারি করতেছেন, ওয়েপন, অথবা স্টোলেন প্রপার্টি আপনি ক্যারি করতেছেন, একটা চুরি করা সম্পদ, আরেকজনের সম্পদ আপনি ক্যারি করতেছেন, এইগুলো হইল, আমি উদাহরণ দিলাম। এই ধরনের যুক্তিসঙ্গত কারণ যদি থাকে, যে সন্দেহ হচ্ছে আপনি ড্রাগস ক্যারি করতেছেন, সন্দেহ হচ্ছে আপনি একটা ওয়েপন ক্যারি করতেছেন, এবং সন্দেহ হচ্ছে আপনি একটা স্টোলেন প্রপার্টি ক্যারি করতেছেন, একটা, আমি এই কয়েকটা উদাহরণ দিলাম, আরো বিভিন্ন কারণ থাকতে পারে, যে কারণগুলোর জন্য সে অনেক রিজনেবল গ্রাউন্ডস পুলিশের থাকতে পারে, যে কারণগুলো থাকলে তারা আপনাকে স্টপ করতে পারবে এবং সার্চ করতে পারবে। They do not need reasonable grounds if the search has been authorized by senior police officer, or if you are stopped under the Terrorism Act or another piece of legislation conferring such powers. তাদের কোনো রিজনেবল যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে না। তারা যদি অথরাইজড হয়, তাদেরকে যদি অথরিটি দেওয়া হয়, কোনো সিনিয়র পুলিশ অফিসার যদি তাদেরকে অথরিটি দেওয়া হয় আপনাকে স্টপ এবং সার্চ করার জন্য, তখন তাদের রিজনেবল গ্রাউন্ড ছাড়া তাদেরকে, যে একজন সিনিয়র অফিসার যে তাদেরকে অথরাইজ করেছে এটা করার জন্য, ওইটাই
তাদের জন্য যথেষ্ট হবে। এবং তারা যদি আপনাকে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে যদি স্টপ এবং সার্চ করতে হয়, তখন কোনো রিজনেবল গ্রাউন্ডস লাগবে না, অথবা অন্য একটা লেজিসলেশন, আইন, যেটা তাদেরকে পাওয়ার দিয়েছে আপনাকে স্টপ এবং সার্চ করার জন্য, তখন কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আপনাকে স্টপ এবং সার্চ করতে পারবে। They must tell you their name. পুলিশ আপনাকে স্টপ এবং সার্চ করার আগেই যখন স্টপ করবে তাকে নাম দিতে হবে আপনাকে, তার নাম কি, কোন পুলিশ স্টেশন থেকে, এবং কেন তারা সার্চ করতে চাচ্ছে আপনাকে, why they want to search you, এটা তাদেরকে বলতে হবে। and what they expect to find before they search you, এবং তারা কি সন্দেহ করে আপনার কাছে আছে, সার্চ করলে কি পাবে, এই বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাকে পুলিশ অফিসারকে দিতে হবে। সুতরাং এইটা আপনার এন্টাইটলমেন্ট আছে জানার জন্য, পুলিশের নাম কি, পুলিশ স্টেশন কোনটা, কেন তারা আপনাকে সার্চ করতেছে, এবং সার্চ করলে তারা কি এক্সপেক্ট করে আপনার কাছ থেকে পাওয়ার জন্য, এই সমস্ত ইনফরমেশনগুলো তারা সাধারণত দেয়। They must tell you that they are making a record of the search, এবং তারা আপনাকে বলতে হবে আপনাকে সার্চ করে তারা একটা রেকর্ড করতেছে, কি কি পাচ্ছে আপনাকে সার্চ করে, ঘর হোক বা আপনাকে হোক, ব্যক্তি হোক, রাস্তার মধ্যে আপনারা দেখেন পুলিশ হঠাৎ করে একজনকে স্টপ করছে এবং তার ট্রাউজার থেকে শুরু করে মানে উপরে শার্ট এবং তার পরিধানের মধ্যে যা আছে এগুলো সবগুলো তারা আপনার সবগুলো সার্চিং করতেছে, তাদের যেগুলো মনে করে সন্দেহ হচ্ছে তারা একটা কিছু পাবে, ওই জন্য তারা সার্চ করে, এবং সার্চ করার পরে তারা কি কি পাচ্ছে ওইটা একটা রেকর্ড করবে তারা, এবং সাথে সাথে ওই রেকর্ডিংটাও তারা মেইনটেইন করে, কোন কোন জিনিসগুলো তারা পাইলো সার্চ করে, এটাও তারা একটা ওই লিপিবদ্ধ করবে। এবং সার্চ করে যেগুলো লিস্ট করবে আপনাকে বলবে এইগুলোর পাওয়ার আপনার একটা রাইট আছে, পরে আপনি এগুলো রিকোয়েস্ট করলে এইটা সার্চের ইনফরমেশন কি কি সার্চ করলাম, কি কি ডকুমেন্ট আমরা পাইলাম, এটার কপিটা আপনাকে দেওয়া যাবে, এটাও তারা বলবে। During a search, the police can require you to remove items of clothing. পুলিশ আপনাকে বলতে পারে তোমার কাপড় চোপড় খুলতে হবে, রিমুভ করতে হবে, এটা তারা রাইট আছে আপনাকে বলার। এবং such as জ্যাকেটস যদি থাকে, হাতের মধ্যে গ্লোভস থাকলে তারা বলতে পারবে যে জ্যাকেট খোলো, হাতের গ্লোভস গুলো খোলো, আমরা সব জায়গায় দেখতে হবে। They can also tell you আপনার before that they expect to find before they search you, they must tell you making record of the searches and give you a copy of it and inform you that you have a copy of it. During the search, the police can require you to remove items of clothing. আপনাকে বলতে পারে কাপড় চোপড় খোলো, এই জ্যাকেট আছে, গ্লোভস আছে, এগুলো যদি থাকে এগুলো সরাইতে বলবে। They can also require you to remove any religious garments like the veil আছে, টারবান আছে, বিভিন্ন যে শিখরা দেখেন আপনারা টারবান পরে এবং আমাদের মহিলারা ভেইল পরে থাকে, যারা অনেক রিলিজিয়াস গার্মেন্টস যেগুলো আছে তারা ইচ্ছে করলে বলতে পারে এগুলো সরাও, কারণ ওখানে আমাদেরকে দেখতে হবে সবকিছু। But must take you out of public view
to do so. আপনাকে একটা পাবলিকের জায়গা থেকে সরায়ে মানুষ পাবলিকে যেন না দেখে এই ধরনের একটা জায়গায় তাদেরকে আপনাকে নিয়ে যেতে হবে এবং তারা আপনাকে এগুলো তখন বলতে পারবে সার্চ করার জন্য যে গ্লোভস খোলো, কোনো টারবান থাকলে ওইটাও সরাইতে বলবে এবং কাপড় চোপড় জ্যাকেট গ্লোভস এগুলো সরাইতে বলবে, বাট নট ইন এ পাবলিক প্লেস, একটা জায়গায় যেখানে পাবলিকের না দেখে মতো। The police are entitled to seize anything found during the search. আপনার সার্চ করার পরে তারা যে জিনিসপত্রগুলো পাবে, যা পাবে এগুলো সিজ করতে পারবে, জব্দ করতে পারবে, এটা তার এন্টাইটলমেন্ট আছে, এগুলো তারা নিয়ে যাবে। কারণ এগুলো সিজ করার পরে এগুলো তারা তখন রিভিউ করে কি জিনিসগুলো সিজ করলো, এবং কেস যদি মনে করেন কোর্টে যায়, ক্রাউন কোর্টে যায়, ট্রায়াল হয়, তখন এইগুলোকে তারা এভিডেন্স হিসাবে ইউজ করে। তারা বলে তাকে যখন আমরা স্টপ করেছি, তাকে যখন আমরা সার্চ করেছি, আমরা এই জিনিসগুলো পাইছি, আমরা এই বড় অঙ্কের একটা বড় অ্যামাউন্টের একটা আমি কোকেইন, ক্যানাবিস, ড্রাগসগুলো তার পজেশনে পাওয়া গেছে। এইগুলো সবগুলো তারা কোর্টের মধ্যে তুলে দেবে। তারা বলবে কি আমরা এই কারণে তাকে সাপ্লাইয়ের জন্য চার্জ করেছি, কারণ ড্রাগসের অ্যামাউন্টটা হলো খুবই বড় ধরনের অ্যামাউন্ট। আমরা মনে করি কি এটা তার নিজের খাওয়ার জন্য না, পার্সোনাল কনজামশনের জন্য না, এটা সে যে এরিয়াতে চলাফেরা করতেছে সেখানে ড্রাগস সবসময় মানে সেল করা হয় এবং আমরা মনে করি সে ওখানে একজন সাপ্লায়ার। কারণ হলো কি যদি ড্রাগস পায় বিভিন্ন ধরনের চার্জ আসে, ড্রাগসের পজেশনের জন্য এক ধরনের চার্জ হবে, কিন্তু ড্রাগস যদি সাপ্লাইয়ের জন্য চার্জ করে তখন এটা আরো বড় ধরনের অপরাধ হবে। এবং তারা যদি বলে যে ড্রাগস ট্রাফিকিং করা হচ্ছে, ড্রাগস ইম্পোর্টেশন করা হচ্ছে, ড্রাগস কাল্টিভেশন করা হচ্ছে, তাহলে আরো বড় ধরনের চার্জ করা হবে। আমি করেছি এই বড় বড় ড্রাগস ট্রাফিকিং এর কেস, কাল্টিভেশন, ঘরের মধ্যে আপনার 3 স্টোরিড বিল্ডিং, উপরে ছাদের মধ্যে ক্যানাবিস ফ্যাক্টরি, অনেকগুলো ক্যানাবিসের প্লান্ট গ্রো করতেছিল। আমি যে কেস করছি অনেক বছর আগে, সে বিরাট একটা বড় ধরনের কেস ছিল এটা। আপনার ক্যানাবিস ফ্যাক্টরি পুলিশ আপনার ডিসকভার করছে, অনেককে অ্যারেস্ট করছিল এবং কেস আপনার ক্রাউন কোর্টে গেছে। কয়েক সপ্তাহের জন্য এটা ট্রায়াল হয়েছিল। আপনার এই জিনিসগুলো you don't have to answer any questions the police officer ask you. এইটা আপনার রাইট আছে। পুলিশ যদি আপনাকে কোনো প্রশ্ন করে আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু পুলিশ যখন আপনাকে টেপ রেকর্ডেড ইন্টারভিউ করবে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পরে, তখন কিন্তু আপনি যদি পুলিশের প্রশ্নাদির উত্তর না দেন তাহলে এটার কনসিকুয়েন্স আছে। অ্যাডভার্স ইনফারেন্স ড্র করতে পারে। কোর্টে যখন যাবে জাজ জুরিকে বলবে সে পুলিশের প্রশ্নের কোনো উত্তর দেয় নাই, অনেকগুলো প্রশ্ন তারা করা হয়েছিল যখন অ্যারেস্ট করা হয়েছিল, সে কোনো উত্তর দেয় নাই, এখন যেগুলো বলতেছে এইগুলো তোমরা বিলিভ নাও করতে পারো। এইটা জাজ জুরিকে একটা এইভাবে একটা ওয়ার্নিং দিবে, কারণ এই যে এখন যেগুলো বলতেছে সে তখন যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন বলে নাই কেন। Being searched and stopped doesn't mean that you are being arrested. অনেকে স্টপ করে সার্চ করে কিন্তু অ্যারেস্ট করা হয় না। অ্যারেস্টটা হয় যখন আপনাকে তারা সন্দেহ করার পরে যথেষ্ট জিনিসপত্র পাইলে, তথ্য প্রমাণাদি যখন পায়, তখন তারা যদি পুলিশ স্টেশনে নিয়ে যায় তখন আপনার অ্যারেস্ট করা হয়, ফর্মালি অ্যারেস্ট হবে এবং এটা রেকর্ড করা হবে পুলিশ স্টেশনের কাস্টডি রেকর্ডের মধ্যে যে তাকে আমরা এখন অ্যারেস্ট দেখালাম। সুতরাং অ্যারেস্ট এবং স্টপ এবং সার্চ মানে এই নয় যে আপনি অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্টটা হয় যদি পুলিশ স্টেশনে স্টপ এবং সার্চের পরে নিয়ে যাওয়া হয়।
আমি ওইটার উপর আরো বলবো পুলিশ কিভাবে মানুষের ঘরে যাইয়া স্টপ করতে পারে, পাওয়ার কি রকম আছে, কিভাবে সার্চ করতে পারে, ওইটার উপর নেক্সট সেগমেন্টে যাব, আমি বলবো ডিটেলস। আমি এখন শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি প্রথম সেগমেন্টে বলেছি পুলিশ কিভাবে একজন ব্যক্তিকে স্টপ এবং সার্চ করতে পারে, এবং এখন আমি বলবো পুলিশ কখন মানুষের ঘরে গিয়ে সার্চ করতে পারে। পুলিশের পাওয়ার টু সার্চ ইউর হোম, কখন তারা সার্চ করতে পারে। পুলিশ ক্যান এন্টার এন্ড সার্চ ইউর প্রেমিসেস ফর ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণে আপনার প্রেমিসেসের মধ্যে ঢুকতে পারে এবং সার্চ করতে পারে। They can search with your consent in writing, তারা সার্চ করতে পারে আপনার অনুমতি নিয়ে, লিখিত সম্মতি নিয়ে, রিটেন কনসেন্ট নিয়ে। উইথ এ ওয়ারেন্ট, কোনো যদি পুলিশ অফিসারের কোনো সিনিয়র অফিসারের ওয়ারেন্ট থাকে, ওয়ারেন্ট যদি দেয় তাদেরকে, ওই ওয়ারেন্ট নিয়েও তারা সার্চ করতে পারবে, অথবা উইদাউট এ ওয়ারেন্ট অলসো তারা একটা প্রেমিসেস তারা অনুসন্ধান করতে পারে, সার্চ করতে পারে। সুতরাং আপনার রিটেন কনসেন্ট নিয়ে, অথবা একজন সিনিয়র অফিসারের ওয়ারেন্ট ইস্যু করছে ওইটার ওয়ারেন্ট নিয়ে, অথবা উইদাউট ওয়ারেন্ট একজনের প্রেমিসেস পুলিশ সার্চ করতে পারে। The police can only search enter premises without a warrant in limited circumstances. এটা হইল আপনার জানার দরকার। খুব লিমিটেড সার্কামস্ট্যান্সেস যদি থাকে, ওয়ারেন্ট ছাড়া আপনার প্রেমিসেসের মধ্যে তারা প্রবেশ করতে পারবে। খুব লিমিটেড সার্কামস্ট্যান্সেস। কখন সেগুলো? ওই সার্কামস্ট্যান্সগুলো in order to deal with the breach of the peace, যেটা শান্তি ভগ্ন হচ্ছে, সেখানে আপনার প্রেমিসেসের মধ্যে ঢুকতে হবে। ব্রিচ অফ দ্য পিস ব্রেকিং হচ্ছে, পিস ব্রেক করা হচ্ছে, সেখানে আপনার ওয়ারেন্ট লাগবে না, ওয়ারেন্ট ছাড়াই তারা আসতে পারবে এবং প্রেমিসেসের মধ্যে প্রবেশ করতে পারবে। কারণ তাদের কাছে একটা ইনফরমেশন আসছে, ওখানে একটা ব্রিচ অফ পিস হচ্ছে, একটা শান্তি ভগ্ন হচ্ছে, ওইটাকে পুলিশকে ডিল করতে হবে। এনফোর্স অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট, একটা অ্যারেস্টের ওয়ারেন্ট আছে পুলিশের কাছে, তারা মনে করতেছে ওই প্রেমিসেসের মধ্যে ওই ব্যক্তি আছে, তখন তাদের ওয়ারেন্ট লাগবে না, তারা ওখানে প্রবেশ করতে পারবে। Arrest a person in connection with certain offenses, recapture someone who has escaped from custody. কতগুলো নির্দিষ্ট কতগুলো অপরাধ আছে যেগুলোর জন্য তারা অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করার জন্য তারা ওই প্রেমিসেসের মধ্যে তারা ঢুকতে পারে। একজন ব্যক্তিকে তারা ক্যাপচার করতে হবে আবার, কারণ সে প্রিজন থেকে পালাই আসছে, সে এসকেপ ফ্রম প্রিজন, সে পলাতক। or
to save life or damage to property. অথবা পুলিশ ঢুকতে পারে একজনের জীবনকে সেভ করার জন্য, জীবন রক্ষা করার জন্য, অথবা একটা সম্পদের ড্যামেজ হচ্ছে, ড্যামেজ টু প্রপার্টি, ওইটা সেভ করার জন্য পুলিশ এন্টার করতে পারবে কোনো ওয়ারেন্ট ছাড়া, উইদাউট ওয়ারেন্ট। If the police arrest you, they can search any premises where you were immediately before the arrest. পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে তখন তারা প্রত্যেকটা জায়গা, প্রেমিসেস তারা সার্চ করতে পারবে। আপনাকে অ্যারেস্ট করার পরে যদি অ্যারেস্ট করে, আপনি যে যেই জায়গায় থাকছেন, গেছেন, অবস্থান করছেন, ওই ইমিডিয়েটলি অ্যারেস্টের আগে ওই জায়গাগুলো আপনার পুলিশ সার্চ করতে পারবে, বাট অনলি ফর এভিডেন্স রিলেটিং টু দ্যাট অফেন্স। কিন্তু শুধু যে অফেন্সের জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়েছে ওই অফেন্সের জন্য এভিডেন্স গ্যাদার করার জন্য তারা যাবে। যে যেই জায়গায় আপনি ছিলেন অ্যারেস্টের আগে, যে যে প্রেমিসেস আপনি অবস্থান করেছিলেন, তারা বিভিন্ন অপরাধের সাথে সংগঠিত যে তথ্য প্রমাণাদি এভিডেন্স পাওয়ার জন্য ওই প্রেমিসেসে তারা এন্টার করতে পারবে। সাম কানেক্টেড অফেন্স, অথবা ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে এরকম একটা ব্যাপারে তাদেরকে যদি সার্চ করতে হয় তখন তারা ওখানে ঢুকতে পারবে প্রেমিসেসের মধ্যে। They must have reasonable grounds for believing evidence is there. পুলিশের কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা মনে করি আমরা যদি ওখানে যাই, ওই প্রেমিসেসগুলোতে আমরা এন্টার করি, তাহলে আমরা বিভিন্ন সরঞ্জাম আদি, বিভিন্ন তথ্য প্রমাণ আদি, বিভিন্ন এভিডেন্স আমরা পাবো ওখানে যদি আমরা ওই প্রেমিসেসগুলো যদি আমরা এন্টার করি এবং সার্চ করি। In all other circumstances, এই সমস্ত কারণ যেগুলো আমি দিলাম এগুলো হলো কি ওয়ারেন্ট ছাড়া পুলিশ আপনার প্রেমিসেসের মধ্যে ঢুকতে পারবে। কতগুলো উদাহরণ দিলাম, এগুলো জানা থাকা উচিত। পুলিশের ইচ্ছা করলে আপনার ঘরের মধ্যে যাইয়া সার্চ করতে পারবে না, তাদের নির্দিষ্ট কারণ থাকতে হবে, আপনি সেটা জিজ্ঞেস করতে পারবেন কি কারণ। In all other circumstances, they must have a warrant. তাছাড়া প্রায় অন্যান্য সব ক্ষেত্রেই পুলিশের একটা ওয়ারেন্ট থাকতে হবে। প্রেমিসেস যদি একজনের ঘর বা অফিস বা একটা প্রেমিসেস যদি সার্চ করতে হয়, একটা ওয়ারেন্ট নিয়ে তাদেরকে যেতে হবে। সুতরাং আমি যে উদাহরণগুলো দিয়েছি ওই সমস্ত কারণগুলো যদি হয় তাহলে তারা ওয়ারেন্ট ছাড়া প্রেমিসেস এন্টার করতে পারবে এবং সার্চ করতে পারবে। When conducting the search, they must identify themselves and explain why they want to search. যখনই আপনার প্রেমিসেসের মধ্যে যাবে সার্চ করার জন্য, তখন পুলিশকে তাদেরকে পরিচিতি দিতে হবে, তারা কে, নাম কি, কোন পুলিশ স্টেশন থেকে আসছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করার পরে তারা বলতে হবে কেন তারা এই প্রেমিসেসে এন্টার করতে চায়, কি কারণে তারা সার্চ করতে চায়, এইটার কারণটাও তারা বলবে। If they have a warrant, they can force entry. তাদের যদি একটা ওয়ারেন্ট থাকে তখন তারা, আপনি যদি তাদেরকে ঢুকতে না দেন তাহলে ফোর্সফুলি তারা এন্টার করতে পারবে, তাদের যদি ওয়ারেন্ট থাকে। ওয়ারেন্ট থাকলে আর ফোর্সফুলি এন্টার করার জন্য তাদের কোনো বাধা থাকবে না। যদি অকুপায়ার রিফিউজেস এন্ট্রি, আপনি যদি তাকে এন্ট্রি না দেন তখন ফোর্স এন্ট্রি করতে হলে
তাহলে তাদের একটা ওয়ারেন্ট থাকতে হবে। if the occupier is absent, অথবা যদি অকুপায়ার নাই, অথবা আপনি তাকে পুলিশকে রিফিউজ করতেছেন এন্টার করার জন্য, অথবা আপনি অ্যাবসেন্ট, তখন তারা ইচ্ছা করলে ফোর্স এন্ট্রি করতে পারবে। if they have grounds for believing it is necessary, তারপরে তাদেরকে একটা কারণ থাকতে হবে, যে গ্রাউন্ড থাকতে হবে যে এটা ফোর্স এন্ট্রিটা তাদের জন্য দরকার। তারা মনে করে ফোর্স এন্ট্রিটা দরকার কারণ আপনি রিফিউজ করতেছেন তাদেরকে এন্ট্রি দিতে, অথবা আপনি অ্যাবসেন্ট এবং তাদের কাছে ওয়ারেন্ট আছে, তখন তারা ফোর্স এন্ট্রি করতে পারবে আপনার প্রেমিসেসের মধ্যে। The police can seize goods if connected to an offense, যদি বিভিন্ন সরঞ্জাম আদি বিভিন্ন তথ্য আপনার গুডস তারা সিজ করতে পারবে, তারা যদি মনে করে ওই গুডস গুলা ওই ইনফরমেশন গুলো আপনার কানেক্টেড হলো অফেন্সের সাথে। যদি অফেন্সের সাথে কানেক্টেড হয় তখন তারা আপনার গুডস গুলো সিজ করতে পারবে। or illegally obtained, অথবা যে জিনিসপত্র তারা ওখানে আছে ওগুলো তারা অবৈধভাবে ওই গুডস গুলো তারা অর্জন করেছে, তখন পুলিশের ফোর্স এন্ট্রি করতে আর সমস্যা হবে না। They must provide a list of seized items and return them if when possible. যতগুলো জিনিস তারা আপনার সিজ করবে, আইটেম যতগুলো সিজ করবে সেগুলো একটা লিস্ট পুলিশকে করতে হবে, এবং ওই লিস্ট করার পরে ওই লিস্টটা আপনার দিতে হবে আপনার যার ঘর বা প্রেমিসেস সার্চ করেছে তাকে দিতে হবে, এবং ওই জিনিসগুলো ফেরত দিতে হবে যদি সম্ভব হয়, যখন সম্ভব হয় তখন এগুলো ফেরত দিতে হবে। অনেক সময় দেখা যায় কেস যখন কোর্টে যায়, কোর্টের ট্রায়ালের আগ পর্যন্ত তারা এই জিনিসগুলো ফেরত দেয় না, কিন্তু তারা একটা লিস্ট দেয় যে তারা কি কি জিনিস সিজ করেছে, এইটার একটা লিস্ট তারা দিবে, কিন্তু ফেরত পাওয়া যাবে আপনাকে ট্রায়াল যদি হয় ওই ট্রায়ালের পরে, তখন তারা দেখবে ওইটা এগুলো ফেরত দেওয়া সম্ভব কিনা। পুলিশ পাওয়ার্স টু অ্যারেস্ট ইউ, পুলিশের পাওয়ার যেটা আছে আপনাকে অ্যারেস্ট করার, সেটা তারা সবসময় অ্যারেস্ট করতে পারে। দ্য পুলিশ হ্যাভ পাওয়ার্স টু অ্যারেস্ট ইউ এনিওয়্যার অ্যান্ড অ্যাট এনি টাইম ইনক্লুডিং অন দ্য স্ট্রিট, অ্যাট হোম অর অ্যাট ওয়ার্ক। পুলিশের পাওয়ার দেওয়া হয়েছে আইন করে আপনাকে অ্যারেস্ট করতে পারবে, সে ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, অথবা রাস্তা থেকে হোক। এই পাওয়ারটা আপনাকে অ্যারেস্ট করার জন্য তাদের আছে, পুলিশের এই পাওয়ারটা আছে অ্যারেস্ট করার। The police can arrest you if they have an arrest warrant, তাদের যদি অ্যারেস্টের একটা ওয়ারেন্ট থাকে, সিনিয়র অফিসার আপনার পুলিশের অফিস স্টেশনের সিনিয়র লেভেলের একজন অফিসার ওয়ারেন্ট ইস্যু করেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, এই অ্যারেস্ট ওয়ারেন্ট যদি তাদের থাকে তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে। or without one if you are in the act of committing an offense, তারা ওয়ারেন্ট ছাড়াও আপনাকে অ্যারেস্ট করতে পারে, তারা যদি মনে করে আপনি একটা অপরাধ সংগঠিত করার মানে জন্য চেষ্টা করতেছেন, একটা অপরাধ কমিট করতেছেন আপনি, দ্যাট ইউ আর ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং অ্যান অফেন্স, একটা অপরাধ সংগঠিত করছেন অথবা করবেন, এই ধরনের অবস্থা যদি হয়
তখন তারা অ্যারেস্ট করতে পারবে। They suspect you are committing certain offenses, তারা মনে করে কি আপনি একটা নির্দিষ্ট কিছু অপরাধ আপনি এখন সংগঠিত করতেছেন অথবা করার জন্য আপনি এখন উপক্রম, তখন তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে। They suspect you have committed certain offenses, or if they suspect you are about to commit certain offenses, তারা যদি মনে করে কি আপনি অলরেডি কিছু অফেন্স কমিট করেছেন, অথবা তারা যদি মনে করে কি সন্দেহ করে যে কি আপনি একটা অপরাধ সংগঠিত করার জন্য উপক্রম আপনি করবেন, এনি টাইম ইউ উইল বি কমিটিং অ্যান অফেন্স, তারা এটা সাসপেক্ট করে, তখন পুলিশ অ্যারেস্ট করতে পারবে। তাহলে এই কারণগুলো থাকলে যে আপনি একটা সার্টেন অফেন্স কমিট করতেছেন একটা নির্দিষ্ট জায়গায় থেকে, অথবা তারা সাসপেক্ট করতেছে সন্দেহ করতেছে কি আপনি একটা অলরেডি অপরাধ সংগঠিত করেছেন, অথবা তারা সন্দেহ করতেছে কি যে আপনি একটা অপরাধ সংগঠিত করার জন্য উপক্রম করার জন্য রেডি এখন, এই গ্রাউন্ডস গুলো যদি থাকে তখন তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে। The police must inform you that you are under arrest, আপনাকে বলতে হবে যে আপনি এখন অ্যারেস্ট, you are under arrest, and explain why you are, এবং তাদেরকে এক্সপ্লেইন করতে হবে কেন আপনাকে অ্যারেস্ট করেছে। They must then take you to the police station as soon as possible, দেরি করতে পারবে না, আপনাকে অ্যারেস্ট বলবে আপনি you are under arrest, বলবে কেন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা পুলিশ স্টেশন নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যাবে। At the station they must inform you of your rights, আপনার রাইট কি কি আছে, আপনার অধিকার কি কি আছে পুলিশ স্টেশনের মধ্যে, আপনার এন্টাইটলমেন্ট কি কি আছে, এগুলো তখন তারা পুলিশ স্টেশনের মধ্যে আপনাকে বলতে হবে কি কি অধিকার আছে আপনার। টু ইনফর্ম সামওয়ান অফ ইউর অ্যারেস্ট, যে আপনি আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে অথবা নিকট আত্মীয়কে বলতে পারবেন যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ স্টেশনে আপনি আছেন, এটা আপনি আপনার ক্লোজ রিলেটিভকে ইনফর্ম করতে পারবেন। ইউর রাইট টু লিগাল অ্যাডভাইস, এবং আপনার যে লিগাল অ্যাডভাইস নেওয়ার রাইট আছে এটাও আপনাকে জানাবে যে আপনার অধিকার আছে একটা এই পুলিশ স্টেশনের মধ্যে। একজন সলিসিটার যারা আমরা আছি, আপনি একজনকে ডাকতে পারেন, আপনি আজম এন্ড কো সলিসিটার্সকে বলতে পারেন আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনার রাইট আছে একটা লিগাল অ্যাডভাইস নেওয়ার আমরা ইন্টারভিউ করার আগে। এটা আপনারা সব সময় করবেন, এটা দেরি করবেন না, কারণ যদি আপনার জানাশোনা নাও থাকে আত্মীয় স্বজনকে বলবেন যে আমি অ্যারেস্ট হয়েছি, আমার জন্য তোমরা হেল্প করো, আমার জন্য একজন লয়ার ঠিক করো, আমার এখন অ্যাডভাইসের দরকার। কারণ লিগাল অ্যাডভাইস পুলিশ স্টেশনে নেওয়া এটা আপনার রাইট আছে। and your right to look at police codes of practice, এবং আপনার রাইট আছে পুলিশের যে কোড অফ প্র্যাকটিস যেটা ওইটাও আপনি দেখার জন্য আপনার রাইট আছে, ওরা ঠিক মতো ফলো করতেছে কিনা, তারা কোড অফ প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এটা আমি সবসময় বলি পুলিশের ইন্টারভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাতে আপনি যদি লয়ার যদি আপনার চয়েসের লয়ার যদি নাও পান, তারপরেও পুলিশের ইন্টারভিউর সাথে সাথে যখনই আপনি বের হবেন আপনি আপনার পছন্দের একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন। এবং যদি ইফ ইউ হ্যাভ রিকোয়েস্টেড ওয়ান, আপনি যদি একজনকে রিকোয়েস্ট করেন, ইউ শুড নট বি ইন্টারভিউড বিফোর স্পিকিং টু দেম। যদি বলেন যে আমি আজম এন্ড কো সলিসিটার্সকে আমি চাই আমার ইন্টারভিউর আগে, তখন আপনাকে ইন্টারভিউ করবে না আমাদের সাথে কথা না বলা পর্যন্ত।
এটা আপনার রাইট আছে, কিন্তু এটা সাথে সাথে বলতে হবে, দেরি করতে পারবেন না। কারণ তারা পুলিশ স্টেশনে নেওয়ার সাথে সাথেই তারা প্রসেস করে আপনাকে ইন্টারভিউর জন্য, ওখানে ডিউটি লয়ার আছে, তারা 24 আওয়ার্সের ডিউটি থেকে দিয়া আপনাকে ইন্টারভিউর জন্য প্রসেস করে ফেললে তখন আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এবং চেঞ্জ করলে ডিফিকাল্ট হবে, আপনার লেট, বেশি সময় আপনাকে পুলিশ স্টেশনে ওয়েট করতে হবে ইন্টারভিউর জন্য। এই জন্য আমি যখন বলি যে আপনি যদি রাইট রিপ্রেজেন্টেশন যদি নাও পান, কারণ এই অভিযোগটা প্রায় সময় আমার কাছে আসে, কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে, ওয়েলস থেকে, কার্ডিফ থেকে, ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস, যারাই আসে যে আজম সাহেব আমাদের এই এলাকায় তো কোনো বাংলাদেশি ভাষাভাষী কোনো লয়ার নাই, আমরা তো অভিজ্ঞতা সম্পন্ন কোনো ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর চিনি না, জানি না, কারণ আমাদের এখানে তো নাই এরকম। হ্যাঁ ঠিক, কারণ লন্ডনেও খুবই কম। আমি আছি প্রায় 25 বছরের মতো আমি প্র্যাকটিস করে আসছি ক্রিমিনাল লয়ের উপরে। প্রায় সবাই যারা আছে ইমিগ্রেশন ল, হাউজিং ল, ডিভোর্স ল এগুলো করে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ এই ক্রিমিনাল লটা হলো আপনার জীবন জীবিকার উপরে আপনার আঘাত আনবে। আপনি যদি জেলখানায় যান তাহলে আপনার ফ্রিডম নষ্ট হবে, আপনি কমিউনিটিতে থাকতে পারবেন না, আপনার রেপুটেশনের উপরে একটা আঘাত আসবে, এবং আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আপনার অনুপস্থিতিতে, যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, তারা সবাই সাফার করবে। কারণ আমাদের পরিবারের মধ্যে, আমাদের মানে যে কালচারের মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে, পার্টিকুলারলি বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা যায় হেড অফ দ্য ফ্যামিলির উপরে ফ্যামিলির সবাই আপনার নির্ভরশীল থাকে তার উপার্জনের উপরে। কারণ আমাদের ফ্যামিলিগুলো সবগুলো একান্নভুক্ত, মানে সবাই একসাথে মিলেমিশে একটা পরিবারের মধ্যে থাকে, খাওয়া দাওয়া সবকিছু একই ঘরে হয়, এবং একজনের মেইন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার উপার্জনের উপরেই প্রায় অনেককে, এক্সটেন্ডেড ফ্যামিলি পর্যন্ত যারা আছে তাদেরকে নির্ভর থাকতে হয়। মনে করেন দাদা দাদি, নানা নানি, হ্যাঁ, তারপরে আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি, সবাই জীবিকা অর্জনের কোনো, যাদের পথ নাই উপার্জনের, যাদের কোনো কাজকর্ম নাই, তারা হেড অফ দ্য ফ্যামিলির যে ইনকাম তার উপরে নির্ভরশীল হয়ে থাকে। সুতরাং আপনার লাইফ এবং আপনার রেপুটেশন, আপনার লাইভলিহুড সবকিছুর উপরেই একটা আঘাত আসবে যখন এই পুলিশের তদন্ত শুরু হবে, যখন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসবে, যখন তারা বলবে কি আপনাকে চার্জ করা হয়েছে ফ্রডের জন্য, চার্জ করা হয়েছে মানি লন্ডারিং এর জন্য, চার্জ করা হয়েছে রেপ কেসের জন্য, তখন সবাই একটা হিমশিম খেয়ে যায়, ভীষণ একটা বিষণ্ণতার মধ্যে চলে আসে, খুব অশান্তিতে চলে আসে পরিবারের সমস্ত সদস্যরা। কারণ কি হবে কি না হবে, এখন যে আয় উপার্জনের যে মেইন ব্যক্তি, তার বিরুদ্ধে যদি এই ধরনের একটা অভিযোগ আসে, তার বিরুদ্ধে যদি ট্রায়াল হয় এবং সে যদি কনভিক্টেড হয়, তাহলে সে যদি প্রিজনে যায় তাহলে অনেক বছর তো প্রিজনে থাকতে হবে, অন্যান্যদের কি অবস্থা হবে। সুতরাং আপনাকে আপনার রিপ্রেজেন্টেশন যেন ঠিক মতো হয়, আমি খুবই খাটাখাটনি করে পরিশ্রম করে আমি কেসগুলো লুক আফটার করি। শুধু আমি না, আমি আমার ব্যারিস্টার যাদেরকে এনগেজ করি তাদেরকেও আমি বলি যে তোমরা সবসময় সজাগ থাকবা। আমি সবসময় বলি যখনই কোর্টে যাবা, যখনই একটু সময় হবে, ব্রেকের টাইম দেবে, ওই সময়ের মধ্যে ক্লায়েন্টের সাথে মিটিং করবা, ক্লায়েন্টের সাথে মিটিং করে ক্লায়েন্টের বক্তব্য কি আছে, কি বলতে চায়, কোনো নতুন কোনো কিছু ইনফরমেশন আছে কিনা, এগুলো জানার চেষ্টা করবে। আমি এটা সবসময় কন্টিনিউয়াসলি আমি ব্যারিস্টারদেরকে, আমার যাদেরকে কেসের জন্য পাঠাই তাদেরকে বলি, এবং যার জন্য আমি সবসময় সিলেক্ট করি রাইট ব্যারিস্টাররা, যারা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে এবং যাদের অনেক বছরের ক্রিমিনাল লয়ের উপরে অভিজ্ঞতা আছে, তাদেরকে আমি এনগেজ করি। আমি শুরুতেই বলেছি আমার কাছে যে লিস্ট অফ ব্যারিস্টাররা আছে,
200 ব্যারিস্টারের মতো অনেক, শুধু লন্ডনে না, বিভিন্ন অঞ্চলে, কার্ডিফে, ওয়েলসে, আপনার ম্যানচেস্টারে, বার্মিংহামে, লিডসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ব্যারিস্টার যারা সিনিয়র ব্যারিস্টার যারা আছে, যারা ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট, যারা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, তাদেরকে আমি বিগত জীবনে 25 বছর ধরে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আমার যে লিস্ট অফ এক্সপার্টের মধ্যে আছে। যখনই আমার দরকার হয় তখন আমি প্রয়োজন মতো অভিজ্ঞতার দিকে খেয়াল করে আমি তাদেরকে এনগেজ করি। আর পুলিশ স্টেশনের মধ্যে ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। এটা হইল একটা খুবই জিনিস, আপনি পুলিশের উত্তর না দিতে পারেন, এটা আপনার রাইট, কিন্তু এ রাইট হুইচ শুড বি এক্সারসাইজড আপন অ্যাডভাইস ফ্রম এ সলিসিটর। আপনি সবসময় এটা খেয়াল রাখতে হবে, কারণ আপনি যদি পুলিশের উত্তর না দেন তাহলে কেস যদি কোর্টে যায় তখন আপনার বিরুদ্ধে একটা অ্যাডভার্স ইনফারেন্স ড্র করতে পারে। ইউ ডু নট হ্যাভ টু আনসার এনি কোয়েশ্চেন্স আনটিল ইউ হ্যাভ স্পোকেন টু সলিসিটর, কিন্তু সবসময় এটা ইম্পর্টেন্ট এবং আপনাকে কৌশন দিবে। ইউ ডু নট হ্যাভ টু সে এনিথিং, বাট it may harm your defense if you do not mention when questioned something you do say may be given in evidence. যেটা বলবেন, anything you do say may be given in evidence, কিন্তু যদি না বলেন, না দেন, প্রশ্নের উত্তর না দেন, তাহলে আপনার বিরুদ্ধে কোর্টে যখন কেস যাবে একটা অ্যাডভার্স ইনফারেন্স ড্র করতে পারে। এইটাও ওয়ার্নিংটা আপনাকে দিয়ে দিবে। দর্শক, আরো অনেকগুলো বলার ছিল পুলিশ স্টেশনের কিভাবে রাইট আছে, কিন্তু সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা কালকে আবার রিপিট দেখবেন সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে লগ ইন করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম অ্যান্ড কো সলিসিটার্স এই নামে গুগল সার্চ করলেও আপনারা লিঙ্ক পাবেন, এই প্রোগ্রাম দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।